ক্লাস করলাম, সেখান থেকে আমাদের আউটপুট কি? অবশ্যই আপনারা ক্লাসে ছিলেন, আমরা কি কি শিখছি এটা বলার কথা, এটা এক্সপেক্ট তো করতে পারি আমি আপনাদের থেকে, তাই না? দেখুন, আমি আবারও আপনাদের লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আপনারা যদি ক্লাসে কোঅপারেটিভ না হন, রেসপন্স না করেন, আমি কিন্তু আপনাদের ক্লাস কন্টিনিউ করতে পারবো না, সরি। আমি আপনাদের কাছে শুনেছি আপনার ক্লাসে 24 জন আছেন, গতকালকের ক্লাসে আমরা কি কি শিখছি একটু বলুন। রিপা পাল ম্যাডাম, আমার কথা শুনতে পাচ্ছেন? রিপা পাল। এমডি সীমা। কুলসুমা খাতুন। কাজী স্বর্ণা। আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার, শুনতে পারতেছি। আমি বলি স্যার। হ্যাঁ। জি, আমি যাদের যাদের রিভিউ করতেছি ওনারা একটু বলুন, তারপরে আমরা আপনাদের কাছে আসবো। আমি যখন ওভারঅল সবার কাছে শুনলাম তখন আপনি কইছিলেন ম্যাডাম? আপনারা কারা কারা ক্লাসে আমার কথা শুনতেছেন একটু কথা বলুন তো। জি স্যার, আমি আমি শুনতে পাচ্ছি স্যার। জি ভাইয়া শুনতে পাচ্ছি। গতকালকের যে ক্লাসটা হয়েছিল ওইটা শুধু মানে কমপ্লিকেশন অতটুকুন আমি শুনেছি, কারণ আমি ডিউটিতে ছিলাম তো, আসার পরে আমি মানে পুরো ক্লাসটা পাইনি, শুধু একটু কমপ্লিকেশনটা গ্রুপে শুনেছি। মেসেজ করে দিন তো আগে, গতকালকের ক্লাসটা আপনারা কারা কারা করেছিলেন, আমি তাদেরকে একটু আস্ক করব। আদারওয়াইজ আমি হচ্ছে কালকের ক্লাসের একটু রিভিউটা দেখবো কে কে ক্লাসে প্রেজেন্ট ছিলেন। আচ্ছা। হ্যাঁ, আপনারা যারা এমডি সীমা ম্যাডাম, আমি আপনাকে এর আগেও জিজ্ঞেস করেছি আপনারা গতকালকের ক্লাস থেকে কি কি শিখছি। আমাদের গার্ডিয়ানে আপনি টাকা দিয়ে ভর্তি হয়েছেন মানে এটা না যে আপনি আপনার মন মতো ক্লাস করবেন, ইচ্ছা হলে ক্লাস করবেন না, পড়তে পারবেন না, এটা না। আপনাকে রেগুলার ক্লাস করতে হবে, প্লাস ক্লাসের পড়াটাও করতে হবে। দ্যাট মিনস আপনি গার্ডিয়ানে পেমেন্ট করে ভর্তি হয়েছেন, আপনার এই পেমেন্টটা উসুল করতে হবে। আপনার পেমেন্টটা কখন উসুল হবে? যখন আপনি আমার থেকে পড়া আদায় করে নিবেন, আপনি সেটা ডাইজেস্ট করবেন, আপনার সেটা মনে রাখতে পারবেন। আদারওয়াইজ এই টাকাটা আপনার নষ্ট হওয়া। তো আপনারা কারা কারা বিগত ক্লাসে আমরা যেগুলো পড়িয়েছি সেটা দেখেছেন একটু রেসপন্স করুন। আপনাদের এটা স্যার ভাবতে পারেন যে এটা অ্যাডাল্ট লার্নিং, আমাদের কেন ছোট বাচ্চাদের মতো পড়া ধরতেছে। ট্রাস্ট মি, আপনাদের এভাবে পড়া না ধরলে, আপনাদের প্রেশার ক্রিয়েট না করলে আপনারা কেউই পড়বেন না। হ্যাঁ বলুন, কারা কারা পড়েছেন? জি স্যার, আমি পড়ছি। আর কে কে পড়েছেন? আর কে কে পড়া করেছেন? মাত্র আমি একজনের থেকে রিভিউ পেলাম। গতকালকের ক্লাস ছাড়া অন্য ক্লাসগুলো তো করছি, ওই ক্লাসগুলো আর মানে টপিকগুলো পড়া হয়েছে, প্লাস এক্সামও দেয়া হয়েছে। আচ্ছা, আমি সবার কাছে শুনছি এখানে ক্লাসে অনেকেই আছে। হ্যাঁ, গতকালের ক্লাসটা করা হয়নি, তবে পিডিএফ দেওয়া আছে, পিডিএফটা
পড়ে নিব। আর ভিডিও যেহেতু নাই সেহেতু ক্লাসটা ভিডিও ওইভাবে দেখে করা হয় নাই, মানে ক্লাসটা আমি করতে পারি নাই, ডিউটিতে ছিলাম। এই যে আমাদের ক্লাসে অনেকেই লেপ নিচ্ছে, আপনারা কারা কারা ক্লাসটা করেছিলেন একটু দেখি, এবং কতটুকু আপনারা ডাইজেস্ট করতে পারছেন ক্লাস থেকে। আচ্ছা, আমাদের এখানে পোস্ট বেসিকের কারা কারা আছে, আপনারা একটু রেসপন্স করবেন। আমি আছি ভাইয়া। আপনি কি আমাদের আগে কোনো ব্যাচের স্টুডেন্ট ছিলেন? হ্যাঁ, আমি গত ব্যাচের স্টুডেন্ট ছিলাম। আমরা পোস্ট বেসিকের মানে এর আগে ক্লাসগুলো কতটা ডিপে নিতাম? এর এর মানে গত ক্লাস তো অল্প কয়েকদিনের জন্য শুরু হয়েছিল। পরীক্ষা তাড়াতাড়ি পরীক্ষার ডেট দিয়ে দিছে, তাই আমরা বেশি দিন করতে পারি নাই, কিন্তু হ্যাঁ, তার বেশি দিন মধ্যে করতে পারি। হ্যাঁ, ভালো ক্লাস করছি। তার ভিতরে আপনাদের রেসপন্স কেমন ছিল? আপনারা কেমন কোশ্চেন করতেন আমার কাছে? ভাইয়া, আমি আমি এতদিন যে ক্লাস করছি, এটা আপনার মনে হয় লাইসেন্স যারা পরীক্ষা দিবে তাদের সাথে, কিন্তু আমি ওদের সাথে তাল মিলিয়ে ওরকম ভাবে পড়তে পারিনি। কিন্তু আগে যে ক্লাস করছি, সব আপুরা ভাইয়েরা ছিল, তারা খুব ভালো রেসপন্স দিচ্ছে, ভালো। মানে আমি কিছুই পারতাম না বলতে, আমার আমার জানা মতো আমি কিছু পারতাম না, কিন্তু তারা যে অ্যান্সারটা দিত, ওই অ্যান্সার থেকেই আমার অনেক কিছু শেখা হয়ে গেছে। আচ্ছা, গুড। আমাদের লাইসেন্স ব্যাচের কেউ আছেন যারা আমাদের সাথে বিগত সেশনে লাইসেন্স ক্লাস করেছেন, এখন পোস্ট বেসিকে অ্যাডমিশনে ভর্তি হয়েছেন? একটু দেখি। তৃষা ম্যাডাম, আমার কথা শুনতে পাচ্ছেন? তানজু তৃষা। আচ্ছা ম্যাডাম, আমাকে আপনারা একটু ভালোভাবে বলুন, আপনাদের খুব বিরক্ত লাগতেছে আমার কথাগুলো শুনতে, আমি জানি যে স্যার আমাদের ক্লাস তো নেয়ই না, 10 দিন পরে একদিন 2 দিন করে ক্লাস নিচ্ছে, ও ক্লাসে এসে নাটক শুরু করছে, এই রংবাজি করতেছে। এই কেন করতেছে এটা আপনারা এখন বুঝতে পারবেন, আরো পরে বুঝতে পারবেন। আপনারা আমাকে একটু খুব সুন্দর করে বলুন তো যে কেন আপনারা পড়াশোনা ইরেগুলার বা দেখতেছেন না আমাদের কি কি ক্লাস হয়েছে। ভাইয়া এখনকার মতো আমরা সরি, এরপর থেকে এমন হবে না। আপনি এখন ক্লাস কন্টিনিউ করেন সরি টু এরপর সে, থেকে। আপনাদের যদি রেসপন্স না থাকে, প্রিভিয়াস ক্লাসগুলো যদি আপনারা না দেখেন, আমি আপনাদের ক্লাস নিতে পারবো না। আই থিংক, আমি মনে করি আপনাদের আগে ট্রাকে আসতে হবে। আপনাদের হাতে সময় আছে আর অনলি 2 থেকে 3 মাস। এই 2 থেকে 3 মাসের ভিতরে একটা হিউজ টপিক বাকি, সিলেবাস বাকি, রিসার্চ বাদ আছে, মিডওয়াইফারি বাদ আছে, ফার্মাকোলজি বাদ আছে। এই ভাইটাল সাবজেক্ট গুলো যদি আপনারা এমন করেন তাহলে কিভাবে হবে ম্যাডাম, একটু বলেন। আপনারা নিজেরা বলেন, চিন্তা করেন তো একটু। ভাই আমি আজকের যদি মতো আপনাদের, কনসিডার করেন ভাইয়া, আজকের মতো মাফ করে দেন। সরি আগামী ম্যাডাম, আমি দিনে কালকেও ইনশাল্লাহ। কনসিডার করেছি। হ্যাঁ, আমি একটা শর্তে আজকে কনসিডার করতে পারি। আপনাদের পুরো আজকের ক্লাসে A to Z সবাইকে অ্যাক্টিভ থাকতে হবে। যদি আপনারা সেটা থাকতে পারেন, আজকে কনসিডার করব, ক্লাস আগায় নিব। না হলে সরি টু সে, আপনাদের ক্লাস হবে না। হ্যাঁ হ্যাঁ, থাকবো ভাইয়া। এ টু ইচ অ্যান্ড জেডেই। ইন্ডিভিজুয়াল, আমি ক্লাসের ভিতরে যাকে কোশ্চেন করব সে অ্যান্সার করবেন। হ্যাঁ, আমি আবারও বলতেছি, আপনি ক্লাসের ভিতরে না পারলে, কোনো কোশ্চেনে অ্যান্সার না করতে পারলে, আমি আপনাকে কখনো বকা দিব না, অপমান করব না, কিচ্ছু করব না। একবারের জায়গায় 5 বার বুঝাই দিব। বাট আপনাকে ক্লাসে মনোযোগী থাকতে হবে। পয়েন্ট টু বি নোটেড। আপনাকে ক্লাসে মনোযোগী থাকতে হবে, অ্যাটেন্টিভ থাকতে হবে, তাহলে আমি ক্লাসটা নিতে পারি, না হলে নিতে পারবো না। কারা কারা এটার সাথে একমত একটু মেসেজ করে জানান। আপনারা কারা কারা এটার সাথে এগ্রি, তারা একটু কাইন্ডলি মেসেজ অপশনে যে জানান। খুব ইম্পর্টেন্ট একটা টপিক আজকে আমরা বের করেছি, ফান্ডামেন্টালস, এখান থেকে অনেক কোশ্চেন আসে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।
হ্যাঁ ভাইয়া, যে আপনারা বলতেছেন যে হচ্ছে ক্লাসে রেসপন্স নাই, কিন্তু হচ্ছে যাদের নাইট ডিউটি তারা তো হচ্ছে ক্লাসটা করতে পারতেছে না। ম্যাম, নাইট ডিউটি তো সবার না, এখানে একজন দুইজন বা চারজনের থাকতে পারে। আই থিঙ্ক দেয়ার ইজ 26 পার্সন, এর ভিতরে সর্বোচ্চ 6 জনের নাইট ডিউটি আছে, বাকি 20 জন বাসায় আছে। উম, অথবা নাইট ডিউটি থাকলেও আমাদের আজকে যে ক্লাসটা পড়ছি আমরা আগের ক্লাসে, সেটা তো বাসায় একবার করে হলেও আমরা পিডিএফ গুলো দেখতে পারি। জি আর স্যার, এখন জি তো আমরা স্যার, এটা হ্যাঁ ঠিক আছে, এটা হ্যাঁ ঠিক আছে। এখন তো আমরা অ্যাডাল্ট, এমন না আমরা ছোট বাচ্চাদের মতো। আমরা কি পয়েন্ট গুলো দেখলাম, এটার কি ম্যানেজমেন্ট গুলো দেখলাম, আমি কিছু তো আমার অন্তত ডাইজেস্ট করতে হবে ক্লাস থেকে। এটা যদি জি। আপনারা ডাইজেস্ট না করতে পারেন তাহলে আপনাদের টাকা খরচ করে ভর্তি হওয়ার কি দরকার? তা ঠিক আছে। এটা তো আমি যে টাকাটা নিচ্ছি এটা তো আমার জন্য হারাম হয়ে যাচ্ছে যদি আমার আর স্টুডেন্টরা আমার থেকে কিছু না শিখতে পারে। আর ভাই আরেকটা কথা হচ্ছে যে কালকের টাইম টেবিলটা ছিল 8:30। মানে 8:30 হলে হয় কি যে যারা ইভিনিং শিফটে থাকে তাদেরও কিন্তু একটু মানে টাফ হয়ে যায় অ্যাটেন্ড করা ক্লাসটা, আবার নাইট শিফট। 8:30 আচ্ছা না ম্যাডাম, হলে ভাইয়া আমি 9টা একটু হলে। ক্লাসের টাইমটা বলি। ম্যাডাম, আমার বেসিক্যালি আমি অনেক একটু বিজি, আমার বিভিন্ন পার্সোনাল ব্যাপার স্যাপার নিয়ে আমি সময়ই দিতে পারতেছি না। আমার ভিসা ইন্টারভিউ, দেন ড্রাইভিং ক্লাস ক্লাস নিয়ে, তো আমি চাচ্ছি না কোনোভাবে আপনাদের ক্লাসগুলো আমি মিস করতে। দ্যাটস ওয়াই একটু শিডিউলের ওলট পালট হচ্ছে, কিছুদিন পর থেকে এটা আবার ঠিক হয়ে যাবে, 1 থেকে 2 দিন পর থেকে। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া ওয়ালাইকুম আমি একটা আসসালাম। কথা বলতে চাই। জি বলুন। বলতেছি আমাদের ডিউটি টাইম এক এক দিন এক এক টাইমে হয় তো, যদি এক সপ্তাহ রুটিনটা একদিনে দেওয়া যায় তো। এটা আপনার একটু কাইন্ড অফিসে কথা বললেন। ও, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা প্রথমে আজকে চলে যাব ফ্লোরেন্স নাইটিঙ্গেল নিয়ে। দেখুন, মাস্ট বি প্রত্যেকটা পরীক্ষা, লাইসেন্স বলুন, নিয়োগ বলুন, পোস্ট বেসিক বলুন, ফ্লোরেন্স সম্পর্কিত কোনো না কোনো একটা কোশ্চেন থাকবেই। আপনি ধরে নেন আপনি এই টেবিলটা থেকে 1 মার্ক মাস্ট বি কমন পাবেন। অল্প কয়েকটা ইনফরমেশন, যে উনার জন্ম কত সালে? 12ই মে 1820 সালে। কোথায়? ফ্লোরেন্স, ইটালিতে, নট ইংল্যান্ড। উনি মারা গিয়েছে কবে? 13ই আগস্ট 1910 সালে। কোথায়? লন্ডনে, ইংল্যান্ডে। ওনার অকুপেশন কি ছিল? নার্স, সোশ্যাল রিফর্মার বা সমাজকর্মী, এবং স্ট্যাটিস্টিয়ান বা একজন হচ্ছে পরিসংখ্যানবিদ। এটা কিন্তু একটু মনে রাখেন, ফ্লোরেন্স নাইটিঙ্গেল কিন্তু একজন স্ট্যাটিস্টিয়ান ছিল, অর্থাৎ একজন পরিসংখ্যানবিদ ছিল। এটা তার হচ্ছে ব্যাচেলর ডিগ্রি ছিল। নোন ফর, উনি কি হিসেবে পরিচিত? ফাউন্ডার অফ মডার্ন নার্সিং, মডার্ন নার্সিং এর প্রতিষ্ঠাতা। ওনার মেজর কন্ট্রিবিউশন কি? উনি হচ্ছে নাইটিঙ্গেল স্কুল অফ নার্সিং প্রতিষ্ঠিত করেন। কোথায়? সেন্ট থমাসে, লন্ডনে, 1860 সালে। ওনার জীবনের সব থেকে বড় কি ইভেন্টটা কি? উনি ক্রিমিয়ান অরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এবং উনি যখন ক্রিমিয়ার অরটা চলে ইংল্যান্ড এবং ওই যে ক্রিমিয়ার ভিতরে, তখন উনি শত্রু মিত্র কারোর উপর কোনো নেগেটিভ সেন্স ছাড়া সবাইকে সমানভাবে কেয়ার দেয়। দেখুন, আমাদের নার্সদের কিন্তু একটা ব্যাপার আছে, আপনি যখন হসপিটালে কেয়ার দিবেন আপনার চোখে কিন্তু সব পেশেন্ট সমান, আপনি সবাইকে সমানভাবে জাজ করবেন। তো ঠিক এই ব্যাপারটা এখানে করা হয়। ওনার নিকনেম কি? লেডি উইথ ল্যাম্প, এটা আমরা সবাই জানি। পাবলিকেশন কি? নোট অন হোয়াট ইট ইজ এন্ড হোয়াট ইজ ইট ইজ নট। এবং উনি কি কি করছিল? হসপিটাল হাইজিনের প্রিন্সিপাল গুলো প্রতিষ্ঠা করে, নার্সিং এডুকেশন প্রতিষ্ঠা করে, এবং নার্সিং কে সারা বিশ্বে একটা পেশা হিসাবে দাঁড় করায়। বেসিক্যালি আমাদের বাংলাদেশে যেমন নার্সিং পেশাটা নেগলেক্ট করা হয় বা নার্সিং কে খারাপ ভাবে দেখা হয়, এটা যে শুধু বাংলাদেশে তা না, এটা বাংলাদেশ ছাড়াও ওয়েস্টার্ন কান্ট্রি, ইংল্যান্ড বা অন্যান্য দেশেও আগে একটা সময় খুব নেগলেক্ট করা হতো। তখন ভালো ফ্যামিলির কেউই নার্সিং এ আসতো না। আর ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওনার একটা সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করে। তো ওই টাইমটাতে ওরকম একটা ফ্যামিলি থেকে কেউ নার্সিং সেক্টরে আসবে এটা সত্যি অকল্পনীয় ছিল। তো এই যে ব্যাপারটা, এটার জন্য ওনাকে মডার্ন নার্সিং এর ফাউন্ডার বলা হয়ে থাকে। এখন নাইটিঙ্গেলের ওনার যে থিওরি গুলো কি কি, সরি, আমরা আমাদের নার্সিং রিলেটেড বিভিন্ন ধরনের থিওরি
ওইটার প্রতিষ্ঠাতা এবং ওইটার কি কনসেপ্ট বা ওইটার ভিতরে কি কি মেইন কনসেপ্ট ছিল এটা দেখবো। নাইটেঙ্গেল এনভায়রনমেন্টাল থিওরি, এটার প্রতিষ্ঠাতা হচ্ছে ফ্লোরেন্স নাইটেঙ্গেল এবং এটার কনসেপ্ট ছিল হচ্ছে স্যানিটারি কন্ডিশন ইম্প্যাক্ট অন পেশেন্ট হেলথ অ্যান্ড রিকভারি। স্যানিটারি কন্ডিশন বলতে কি আমাদের স্যানিটারি অর্থাৎ টয়লেট যে ব্যাপারগুলো রয়েছে এটা একজন পেশেন্টের হেলথ এবং রিকভারির উপর কতটুকু ইম্প্যাক্ট ফেলে। অটসন থিওরি অফ হিউম্যান কেয়ারিং, এটা হচ্ছে ফাউন্ডার জিন অটসন এবং এটার কি কনসেপ্টটা কি, কেয়ারিং ইজ সেন্ট্রাল টু নার্সিং। নার্সিং এর মূলে থাকবে কি কেয়ারিং বা যত্ন, এবং আমাদের নার্সিংটা এমফাসাইজ করবে হলিস্টিক কেয়ারে। হলিস্টিক কেয়ার বলতে আপনার কি বোঝান, কেউ বলতে পারবেন? হোয়াট ডু ইউ মিন বাই হলিস্টিক কেয়ার? আমরা কিন্তু এটা সবাই পড়ছি, হলিস্টিক কেয়ার, প্যালাইটিভ কেয়ার। কে কে বলতে পারবেন না দেখি, একটু রেসপন্স করুন। পারি না স্যার। হলিস্টিক কেয়ার হচ্ছে আমরা যেমন অ্যাজ এ নার্স পেশেন্টকে কি করি, শুধুমাত্র তাকে আমরা নার্সিং কেয়ার দিই, কিন্তু হলিস্টিক কেয়ারটা হচ্ছে ওভারঅল কেয়ার। অর্থাৎ আপনি তার নার্সিং কেয়ার দিবেন, তার স্পিরিচুয়াল, তার মেন্টাল সাপোর্ট এ টু জেড। অর্থাৎ আপনি যখন একটা পেশেন্টকে, নট অনলি পেশেন্ট, তাকে ওভারঅল কেয়ারিং, স্পিরিচুয়াল সাপোর্ট এবং সব ধরনের কেয়ার একসাথে প্রোভাইড করবেন, সেটাকে বলা হয় হলিস্টিক কেয়ার। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? জি স্যার। জি ভাইয়া। আচ্ছা, প্যালাইটিভ কেয়ারটা কি কেউ জানেন? প্যালাইটিভ কেয়ার না স্যার। আমি ক্লাসে সবাইকে রেসপন্স করতে বলেছি, আপনি জানলে বলবেন হ্যাঁ জানি, না জানলে না। আপনার কাছে মেসেজিং এর অপশন আছে, আপনার কাছে কথা বলার অপশন আছে। প্যালাইটিভ কেয়ার হচ্ছে ইন্ড অফ লাইফ কেয়ার। ইন্ড অফ লাইফ কেয়ার মানে জীবনের শেষ পর্যায়ে যে মানুষকে যে কেয়ার দেওয়া হয়। যেমন অনেক ধরনের পেশেন্ট আছে, যেমন ক্যান্সার পেশেন্ট, যারা একদম জীবনের লাস্ট স্টেজে রয়েছে, অর্থাৎ তার ডায়াগনোসিস হয়ে গিয়েছে যে ওই পেশেন্ট আর সার্ভাইভ করতে পারবে না বা বাঁচবে না। ওই পর্যায়ে যে পেশেন্টকে যে কেয়ারটা দেওয়া হয় সেটাকে প্যালাইটিভ কেয়ার বলা হয়। আর যেমন ধরুন অনেক সময় আমরা দেখি না যে ক্যান্সার পেশেন্ট বা সিকেডি পেশেন্ট বা খুব খারাপ অবস্থা, ডক্টর বলে দিয়েছে সে আর 1 মাস বাঁচতে পারে, এই পর্যায়ে যে একেবারে তার জীবনের শেষ স্টেজে যে আপনি পেশেন্টকে ওভারঅল যে কেয়ারটা দিচ্ছেন বা তার আপনি জানেন যে পেশেন্ট বাঁচবে না, ওই টাইমে আপনি তাকে যে কেয়ারটা প্রোভাইড করতেছেন এটাকে বলা হয় প্যালাইটিভ কেয়ার বা ইন্ড অফ লাইফ কেয়ার। ক্লিয়ার? জি জি সবাই বুঝতে পেরেছেন এই যে হলিস্টিক কেয়ার আর ইন্ড অফ লাইফ কেয়ার? জি স্যার। স্যার। শামিমা ইয়াসমিন ম্যাডাম আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা ম্যাডাম, আপনি প্যালিয়েটিভ কেয়ার বলতে কি বুঝছেন একটু বলবেন? প্যালিয়েটিভ কেয়ার মানে বোঝায় ভাইয়া যে পেশেন্টের লাস্ট স্টেজের কেয়ার, এন্ড অফ লাইফ কেয়ার যেটা, গুড। সেটাকে বোঝায়। হ্যাঁ, আমাদের একদম এন্ড অফ লাস্ট স্টেজ, পেশেন্টের তার জীবনের শেষ পর্যায়ে এসে তার বাঁচার সম্ভাবনা ক্ষীণ বা সার্ভাইভ করার ওই পর্যায়ে আপনি পেশেন্টকে যে কেয়ারটা দিবেন সেটাকে প্যালিয়েটিভ কেয়ার বলা হয়ে থাকে। এমডি জাহাঙ্গীর আলম স্যার আমার কথা শুনতে পাচ্ছেন? এমডি জাহাঙ্গীর আলম স্যার আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা ম্যাডাম, আমাদের হচ্ছে হলিস্টিক কেয়ার বলতে আপনি কি বুঝেন? হোলিস্টিক কেয়ার বলতে মানে একজন পেশেন্টকে মানসিকভাবে সাপোর্ট করা, মানসিকভাবে এবং শারীরিক ভাবে মেন্টালি, যেভাবে। স্পিরিচুয়াল, ওভারঅল সব দিক থেকে আপনি যখন সাপোর্ট প্রোভাইড করবেন সেটাকে আমরা কি বলি? হলিস্টিক কেয়ার। হ্যাঁ
আচ্ছা, চলুন আমরা পরবর্তীতে চলে যাই। সেটা হচ্ছে অরিন সেলফ কেয়ার ডেফিসিট থিওরি। এটার ফাউন্ডার হচ্ছে ডরোথা অরিন। এবং এখানে আমাদের কি কনসেপ্ট হচ্ছে সেলফ কেয়ার ইজ এসেনশিয়াল, অর্থাৎ একজন মানুষের জন্য তার নিজের কেয়ারটা খুব গুরুত্বপূর্ণ। আর নার্সিং পেশেন্টকে হেল্প করে সেলফ কেয়ার অ্যান্ড ম্যানেজমেন্ট অফ সেলফ কেয়ার ডেফিসিট, নিজের কেয়ার নিতে। রয় অ্যাডাপ্টেশন মডেল, এটার হচ্ছে ফাউন্ডার ক্যালিস্ট্রিকা রয়। এবং এটার হচ্ছে কি কনসেপ্টটা বা মেইন ভিত্তি হচ্ছে অ্যাডাপ্টেশন ইজ এ কি প্রসেস। অ্যাডাপ্টেশন মানে কি, মানিয়ে নেওয়া, একটা হচ্ছে কি প্রসেস, একটা মূল প্রসেস। এবং নার্সিং সাপোর্ট পেশেন্ট অ্যাডাপ্টেশন টু চেঞ্জ অ্যান্ড স্ট্রেসর। নার্সিং পেশেন্টকে কিসে সাপোর্ট করে, সে যখন অসুস্থ হচ্ছে ওই কন্ডিশনে তাকে অ্যাডাপ্ট করে নিতে এবং ওই চাপটাকে সহ্য করে নিতে হেল্প করে। কারণ আপনি যখন অসুস্থ হবেন আপনার কিন্তু বডির প্যাথোফিজিওলজি চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনার মেন্টাল কন্ডিশন চেঞ্জ হয়ে যাচ্ছে। ওই টাইমে আপনার শারীরিক একটা পরিবর্তন, মানসিক একটা পরিবর্তন, এইটা আপনি যে অ্যাডাপ্ট করতেছেন, এই অ্যাডাপ্টেশনে আপনাকে হেল্প করবে নার্সিং। এটাই হচ্ছে আমাদের রয় অ্যাডাপ্টেশন মডেলের মেইন কনসেপ্ট। এবং পাপলুস ইন্টারপার্সোনাল রিলেশন থিওরি, এইটার ফাউন্ডার হচ্ছে হিলডেস পাপলুস। এবং এখানে কি বলা হয়েছে, ইন্টারপার্সোনাল রিলেশনশিপ বিটুইন নার্স অ্যান্ড পেশেন্ট আর ক্রুশিয়াল ফর ইফেক্টিভ কেয়ার অ্যান্ড থেরাপিউটিক কমিউনিকেশন। আপনি যখন কোন একজন পেশেন্টকে বেটার কেয়ার দিচ্ছেন, সেই ক্ষেত্রে পেশেন্টের সাথে নার্সের ইন্টারপার্সোনাল কমিউনিকেশনটা একটা ক্রুশিয়াল, খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থেরাপিউটিক কমিউনিকেশনের ক্ষেত্রে। থেরাপিউটিক কমিউনিকেশন কি, কোন একটা উদ্দেশ্য সাধনের জন্য যখন কমিউনিকেশন করা হয়। তো আপনি যখন কোনো পেশেন্টের পাশে যাচ্ছেন, আপনার অবশ্যই একটা উদ্দেশ্য থাকে যে পেশেন্টের বেটার কেয়ার প্রোভাইড করা। এই বেটার কেয়ারটা আপনি যখন প্রোভাইড করবেন বা পেশেন্টের থেকে তার প্রিভিয়াস হিস্টোরি জানবেন, সেক্ষেত্রে আপনার সাথে পেশেন্টের ইন্টারপার্সোনাল রিলেশনশিপটা ভালো হতে হবে। কারণ দেখা গেল যে আপনি পেশেন্টকে দেখে গালাচ্ছেন, দেখলে আপনার রাগ হচ্ছে, আপনি কিন্তু ওই পেশেন্টকে কখনো প্রপার ভাবে কেয়ারিং এর সাথে ডিল করতে পারবেন না। হয় না এমন, দেখছেন কোনো পেশেন্টকে দেখলে রাগ হয়? হয়েছে এমন আপনাদের কখনো হসপিটালে পেশেন্ট দেখলে রাগ হয়? পেশেন্টকে দেখলে রাগ হয় না, পেশেন্ট পার্টি দেখলে রাগ হয়। জি ভাইয়া, এটা ঠিক আচ্ছা, কথা বলছে। পেশেন্ট পার্টি ঝামেলা করলে রাগ হয় ভাইয়া, তাছাড়া রাগ হয় না। হ্যাঁ, এটা আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষ অশিক্ষিত এবং তাদের এই সম্পর্কিত কোনো ধারণা নাই। এরা ভাবে যে আমি একটা হসপিটালে আছি মানে টাকা দিয়ে সবাই কিনে নিছি, আমার যা মনে চায় আমি তাই করব। মানে সেটা না গরিবের ভাইয়া, ঘোড়ারোগ বলে ওরা একটা কথা ওরা আছে। ওরা ভাবে ভাইয়া সরকারি হাসপাতালে এসে ওরা 5 স্টারের সুবিধা চায়, এটাই হচ্ছে সমস্যা। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমরা এখন আসবো হচ্ছে মাসলো হায়ারার্কি অফ বেসিক হিউম্যান নিড, মোস্ট ইম্পর্টেন্ট। আপনি এই এই যে টেবিলটা থেকে একটা কোশ্চেন পাবেন, লিখে নেন আজকে। আজকের ক্লাস থেকে অনেকগুলো কোশ্চেন আপনাদের কমন আসবে। এই মাসলো হায়ারার্কি অফ হিউম্যান নিড প্রত্যেকটা পরীক্ষায় এখান থেকে কোশ্চেন আসে এবং আমরা খুব সহজ করে এটা দিয়ে দিয়েছি। দেখুন, মাসলো হায়ারার্কি অফ হিউম্যান নিড এটা একটা পিরামিডের মতো, যে আমরা একটা মানুষ, আমরা বেঁচে থাকতে গেলে আমাদের কি কি বেসিক হিউম্যান নিড বা বেসিক কোন কোন জিনিসগুলো দরকার। তো এই পিরামিডের একদম স্তম্ভে বা নিচের দিকে থাকে ফিজিওলজিক্যাল নিড। ফিজিওলজিক্যাল নিড মানে আমি একজন মানুষ, আমার বেঁচে থাকার জন্য কি কি ফিজিওলজিক্যাল জিনিসপত্র দরকার। সেটা কি কি, আমাদের ফুড, ওয়াটার, শেল্টার, স্লিপ, এগুলো হচ্ছে আমাদের ফিজিওলজিক্যাল নিড। কারণ আপনি কিন্তু খাবার, পানি, শেল্টার ছাড়া বাঁচতে পারবেন না। এবং এই ফিজিওলজিক্যাল নিডটা আমাদের কোথায় হেল্প করে, বেসিক সার্ভাইভাল নিডের ক্ষেত্রে বা জীবনে বেঁচে থাকার জন্য, সার্ভাইভ করার জন্য। সেফটি, আমরা যখন ফিজিওলজিটা পেয়ে যাচ্ছি তখন আমাদের দরকার হয় কি, নিজের নিরাপত্তা। এটার ভিতরে কি কি থাকে, প্রোটেকশন, স্টেবিলিটি, সিকিউরিটি, এগুলো। এবং এইটা আমাদের কি করে, আমাদের যে কোনো ধরনের ক্ষতিকর অবস্থা থেকে নিজেকে প্রোটেক্ট করে বা প্রোটেকশন ফ্রম হার্ম। এবং স্টেবিলিটি ইন লাইফ, আমাদের জীবনে একটা স্টেবিলিটি বা একটা হচ্ছে স্টেবল করে দেয়। বা দেন তারপরে আমাদের দরকার হচ্ছে লাভ অ্যান্ড বিলঙ্গিং। এই লাভ অ্যান্ড বিলঙ্গিং এর ভিতরে আমার কি কি আসে, রিলেশনশিপ অ্যান্ড সোশ্যাল কানেকশন। যে আপনি একটা সমাজে আছেন, আপনি প্রথম খাবার পাচ্ছেন, আপনি সিকিউরিটি পাচ্ছেন, তখন আপনার দরকার আশপাশের মানুষের সাথে আপনার সম্পর্ক, আপনার সোসাইটিতে কারা রয়েছে তাদের সাথে আপনার সম্পর্ক। এখানে আমাদের কি কি পয়েন্ট আছে, ফ্যামিলি, ফ্রেন্ডস, ইন্টিমেসি, কমিউনিটি, এগুলো হচ্ছে আমার লাভ অ্যান্ড বিলঙ্গিং।
যে স্টিম। স্টিম মানে আপনি যখন ভালোবাসাও পাচ্ছেন তখন আপনার দরকার সম্মান, অ্যাচিভমেন্ট। যেমন দেখবেন সমাজে যারা ভালো ডক্টর আছে তাদেরকে খুব সম্মান করে, যারা নার্স আছে সম্মান করে, আবার যারা সুইপার আছে তাদেরকে একভাবে দেখে। তো এই সম্মানটা আমাদের কোথা থেকে আসে? আমাদের অ্যাচিভমেন্ট থেকে, যে আমরা আমাদের লাইফে কি কি অ্যাসেট করতে পারছি। এখানে আমাদের মেইন পয়েন্ট কি? সেলফ রেসপেক্ট। আমি আমার নিজেকে কতটুকু রেসপেক্ট করতে পারতেছি, আমার সোশ্যাল স্ট্যাটাসটা এবং অ্যাকমপ্লিশমেন্টটা, এবং সেলফ অ্যাকচুয়ালাইজেশন। সেলফ অ্যাকচুয়ালাইজেশনের ভিতরে আসে হচ্ছে পার্সোনাল গ্রোথ এবং সেলফ ফুলফিলমেন্ট। পার্সোনাল গ্রোথ বলতে আমি নিজের একটা জায়গায় দাঁড় করাইছি, কিন্তু তারপরে আমার আসছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন, মানে নিজেকে বোঝা। সেক্ষেত্রে দেখা গেল যে আপনার পার্সোনাল গ্রোথ কিভাবে হেল্প করবে। আপনি দেখলেন যে হচ্ছে আপনি এখন নার্স হয়ে আছেন, আপনাকে অনেকে সম্মান করতেছেন না, কিন্তু আপনি কয়েকদিন পর পিএইচডি করে ফেললেন। পিএইচডি করার পর দেখলেন আশপাশে সবাই আপনাকে খুব রেসপেক্ট করতেছে। এটা হচ্ছে আমার সেলফ অ্যাকচুয়ালাইজেশন, এবং এটার ভিতরে কি যাচ্ছে? পার্সোনাল গ্রোথ, নিজের গ্রো করা, সেলফ ফুলফিলমেন্ট বা নিজেকে ফিল আপ করা। তো আমাদের এই কোশ্চেন নেয় মানে কিভাবে পরীক্ষা আসে? দেখুন, পরীক্ষা আসে যে হুইচ ওয়ান ইজ ফিজিওলজিক্যাল নিড। মাসলো হায়ারার্কি অফ নিড অনুযায়ী কোনটা ফিজিওলজিক্যাল নিডের ভিতরে পড়ে, কোনটা লাভ এন্ড বিলঙ্গিং এর ভিতরে পড়ে, কোনটা হচ্ছে সেফটির ভিতরে পড়ে, বা এইটার কি কনসেপ্ট কোনটা। আপনি সুন্দর করে এই চারটা মুখস্থ করবেন। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আচ্ছা, এখন আমি এই চার থেকে কি ধরনের কোশ্চেন আসে আমি কয়েকটা কোশ্চেন একটু আপনাদেরকে আস্ক করব। আমি যাকে জিজ্ঞেস করব শুধুমাত্র সে ব্যতীত অন্য কেউ রেসপন্স করবেন না। আপনাদের ডিসপ্লেতে দেখুন কোশ্চেনটা চলে যাবে, আপনারা হচ্ছে ওখান থেকে সঠিক উত্তরটা জানাবেন। আমি যাকে আস্ক করব শুধুমাত্র উনি রেসপন্স করবেন, অন্য কেউ কথা বলবেন না। দেখতে পাচ্ছি না। দেখুন আপনাদের স্ক্রিনে চলে গিয়েছে মেসেজ অপশনে, যেখানে মেসেজ করে ওইখানে যান, দেখেন আছে। মিতু আক্তার ম্যাডাম আমার কথা শুনতে পাচ্ছেন? মিতু আক্তার ম্যাডাম আমার কথা শুনতে পাচ্ছেন? দেখুন আপনারা যারা কথা বলতে পারবেন না, রেসপন্স করবেন না, আপনাদেরকে আমি সরাসরি গ্রুপ থেকে রিমুভ করে দিব এখন, ক্লাস থেকে। শিল্পী বিশ্বাস ম্যাডাম আপনি কেন কমেন্ট করতেছেন? আমি বলেছি আপনারা কেউ উত্তর দিবেন না, আমি যাকে ধরবো সে উত্তর দিবেন। মিতু ম্যাডাম এটার সঠিক উত্তর কোনটা হবে? ফিজিওলজিক্যাল নিড। ফিজিওলজিক্যাল। আচ্ছা, আমরা পরবর্তী কোশ্চেন করব। দেখুন আমাদের কিন্তু এখান থেকে ধারণা হয়ে যাচ্ছে যে কি ধরনের কোশ্চেন আসবে। দেখুন আমি আরেকটা কোশ্চেন দিচ্ছি, হুইচ অফ ফলোইং স্যাটিসফাইজ বিলংনেস এন্ড লাভ নিড। কোনটা আমাদের লাভ নিডের ভিতরে যাচ্ছে? এই কোশ্চেনটার অ্যান্সার করবেন হচ্ছে মোসেনা খাতুন। মোসেনা খাতুন, সরি। মোসেনা খাতুন ম্যাডাম আমার কথা শুনতে পাচ্ছেন? তানজিলা শিকু আমার কথা শুনতে পাচ্ছেন? জি পাচ্ছি। জি ম্যাডাম এই কোশ্চেনটার সঠিক উত্তর কোনটা হবে? ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস। ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস, গুড।
মোহসেনা খাতুন ম্যাডাম, আপনাকে আমি রিমুভ করে দিয়েছি ক্লাস থেকে, আপনি অ্যান্সার করতেছেন না বলে। তো দেখুন, এটা হচ্ছে আমাদের এই যে মাসলো হায়ারার্কি অফ নিড, এটা সবার উপরে থাকে হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন, তারপরে থাকে সেলফ স্টিম, তারপরে থাকে বিলংনেস এন্ড লাভ, তারপরে থাকে সেফটি এন্ড সিকিউরিটি, দেন আবার সবার শেষে থাকে ফিজিওলজিক্যাল। অর্থাৎ সবার লাস্টে যেটা আছে এটা আমাদের সব থেকে বেশি দরকার বেঁচে থাকার জন্য, এটা ছাড়া আপনি বাঁচতেই পারবেন না। দেন তারপরে আমরা দেখবো হচ্ছে ইনভায়রনমেন্ট টাইপস এন্ড ফ্যাক্টর। আমাদের ফিজিক্যাল এনভায়রনমেন্ট কোনগুলো? ক্লাইমেট, পলিউশন, হাউজিং, এগুলো। এবং এটা আমাদের কি করে? এক্সটার্নাল সারাউন্ডিং, যেটা আমাদের হেলথে ইফেক্ট করে। সোশ্যাল ফ্যাক্টর কোনগুলো বা সোশ্যাল এনভায়রনমেন্ট কোনগুলো? ফ্যামিলি, কালচার, কমিউনিটি। ইকোনমিক্যাল এনভায়রনমেন্ট কোনগুলো? আমাদের ইনকাম, এমপ্লয়মেন্ট, এডুকেশন। ফিজিওলজিক্যাল এনভায়রনমেন্ট কোনটা? আমার শরীরে স্ট্রেস বা চাপ, আমার কপিং মেকানিজম, এগুলো। এরপরে রয়েছে হচ্ছে হেলথ ইলনেস কন্টিনাম, এটা আপনাদের মোটামুটি না পড়লেও চলবে। আমরা এখন একটু আসি বিভিন্ন ধরনের কেয়ার বা বিভিন্ন লেভেল অফ কেয়ার, এটাও খুব ইম্পর্টেন্ট, এখান থেকেও কোশ্চেন হয় যে প্রিভেন্টিভ কেয়ার, প্রাইমারি কেয়ার, সেকেন্ডারি কেয়ার, টার্সিয়ারি কেয়ার, রিস্টোরেটিভ কেয়ার, প্যালাইটিভ কেয়ার কাকে বলে। দেখুন, প্রিভেন্টিভ কেয়ার মানে কি? কোনো রোগ প্রতিরোধের জন্য আমরা যে ধরনের কেয়ার আগে থেকে নেই, ওই রোগটা হওয়ার আগে থেকে। এবং এই প্রিভেন্টিভ কেয়ারের ভিতরে আমরা কোন কোন নার্সিং অ্যাকশন গুলো করে থাকি? আমরা পেশেন্টকে হেলথ এডুকেশন দিচ্ছি, সচেতন করতেছি। ইমিউনাইজেশন, আমরা পেশেন্টকে বিভিন্ন ধরনের ভ্যাকসিন দিচ্ছি। স্ক্রিনিং, অর্থাৎ পেশেন্টদের বিভিন্ন ধরনের স্ক্রিনিং টেস্ট করতেছি, এগুলো হচ্ছে প্রিভেন্টিভ কেয়ার। এবং প্রিভেন্টিভ কেয়ারে কি করা হয়? রোগ প্রিভেনশনের জন্য ফোকাস করা হয়। প্রাইমারি কেয়ার কোনটা? আপনি অসুস্থ হলেন, সাথে সাথে আপনি যে কেয়ারটা পাচ্ছেন সেটাই হচ্ছে প্রাইমারি কেয়ার। অর্থাৎ আপনি ফার্স্ট কন্টাক্ট কেয়ার আমরা যেটাকে বলি, আপনি এখন জ্বর হলো প্রচন্ড, আপনাকে যে কেয়ারটা দেওয়া হচ্ছে সেটাই প্রাইমারি কেয়ার। তো এই হচ্ছে প্রাইমারি কেয়ারের এক্সাম্পল কোনটা? অ্যাসেসমেন্ট, অর্থাৎ বিভিন্ন ধরনের যে অ্যাসেস করা পেশেন্টকে, ডায়াগনোসিস করা, বেসিক ট্রিটমেন্ট দেওয়া, এগুলো হচ্ছে আমার প্রাইমারি কেয়ার। সেকেন্ডারি কেয়ার কোনগুলো? বিভিন্ন ধরনের স্পেশালাইজড কেয়ার, যেমন আপনার এখন হচ্ছে হাতে একটা টিউমার হয়েছে, ছোট একটা টিউমার, আপনি ওইটা ওটি করবেন কোন ডক্টর থেকে। রেফারেলস মানে আপনি কোন একটা হসপিটালে গেলেন, ওইখান থেকে বললো আমাদের এখানে এটা ট্রিটমেন্ট হবে না, আপনি এই হসপিটালে চলে যান, ওখান থেকে ট্রিটমেন্ট করাবেন। এটা অ্যাকিউট ট্রিটমেন্ট, অর্থাৎ পেশেন্টকে খুব খারাপ একটা কন্ডিশন, অ্যাকিউট কোন একটা কন্ডিশন, সেটার যে ট্রিটমেন্টটা দেওয়া হচ্ছে। এবং এই ট্রিটমেন্টটা বেসিক্যালি খুব কমপ্লেক্স এবং এটা বেসিক্যালি হসপিটালেই হয়। টার্সিয়ারি কেয়ার কোনটা? অ্যাডভান্স মেডিকেল ট্রিটমেন্ট যেটা, বা রিহেবিলিটেশন। অ্যাডভান্স মেডিকেল ট্রিটমেন্ট বলতে কোনো পেশেন্টের দেখা গেল যে হার্টের সার্জারি হবে, কোনো পেশেন্ট আইসিইউ তে আছে, কোনো পেশেন্ট হচ্ছে লং টার্ম ম্যানেজমেন্ট দরকার, বা কোনো পেশেন্টকে হচ্ছে প্রায় 2-3 মাস ধরে ফিজিওথেরাপি দিচ্ছে, বা অর্থোপেডিক্স পেশেন্ট টানা 1 মাস হসপিটালে ভর্তি থাকা লাগবে, এগুলো হচ্ছে টার্সিয়ারি কেয়ার। আর টার্সিয়ারি লেভেলের হসপিটাল কোনগুলো? যেগুলো এই ধরনের কেয়ার প্রোভাইড করে, যেমন হচ্ছে আমাদের শেখ হাসিনা বার্ন ইউনিট, বার্নের জন্য যে নিটোর, বা হচ্ছে এনআইসিবিডি, বা যেটা হৃদরোগ ইনস্টিটিউট বলা হয়, এগুলো। রিস্টোরেটিভ কেয়ার হচ্ছে কি? পেশেন্টের ফিজিক্যাল থেরাপি দেয় যেন তার আগের ফাংশন গুলো সে ফিরে পায়, বা পোস্ট অপারেটিভ কেয়ার যেটাকে বলা হয়। পেশেন্টের একবার অপারেশন হলো, ওটার পরবর্তীতে যে আমরা অপারেটিভ কেয়ারটা দিচ্ছি সেটা হচ্ছে রিস্টোরেটিভ কেয়ার। এই কেয়ারে কি করা হয়? পেশেন্টকে সাপোর্ট দেওয়া হয় এবং তার লাইফ কোয়ালিটিটা ইমপ্রুভ করা হয়। আর প্যালাইটিভ কেয়ারটা কি? ওই যে মারা যাওয়ার আগে আমরা যে কেয়ারটা দেই, এটার ভিতরে বেসিক্যালি থাকে হচ্ছে পেইন ম্যানেজমেন্ট, পেশেন্টকে ইমোশনাল সাপোর্ট, শুধু নট অনলি পেশেন্ট বাট অলসো পেশেন্ট ফ্যামিলি বা তার আদার্স যে সারাউন্ডিং যারা রয়েছে তাদেরকেও ইমোশনাল সাপোর্ট দিতে হয়। তো এই প্যালাইটিভ কেয়ারটা কি করে? পেশেন্টকে কমফোর্টটা বাড়ায় বা তাকে একটু আরাম প্রদান করে, যে সে মরে যাচ্ছে কিন্তু একটু ভালোভাবে মরতেছে। সাপোর্ট এন্ড অফ লাইফ ডিসিশন, অর্থাৎ তার লাইফের একদম শেষে যে ডিসিশন নিতে হেল্প করে, যে পেশেন্টের খুব খারাপ অবস্থা, সে এখন আহ, অনেক টাকা খরচ করে কোনো ট্রিটমেন্ট নিবে কিনা, বা পেশেন্ট আপনি জানেন বাঁচবে না কিন্তু লাইফ সাপোর্টে আছে, লাইফ সাপোর্টে প্রত্যেক দিন দেখা গেল যে অনেক টাকা করে খরচ হচ্ছে, তখন পেশেন্ট পার্টিকে আপনি কাউন্সিলিং করলেন বা বললেন, দেন তারা ডিসিশন নিল যে
পেশেন্টের অবস্থা অনেক খারাপ, এটা তো এখান থেকে রিকভার করবে না, তাহলে আমরা লাইফ সাপোর্ট খুলে দিব। দেখা গেলো যে লাইফ সাপোর্ট খুললে পেশেন্ট হয়তো মারাও যেতে পারে, এটা জানার পরেও অনেকে লাইফ সাপোর্ট খুলে নেয় পেশেন্ট পার্টি। এইগুলো হচ্ছে আমার প্যালাইটিভ কেয়ারের ভিতরে পড়ে। এমন হয় না হসপিটালে যে পেশেন্টের অবস্থা খুবই খারাপ, দেখতেছে বাঁচবে না, তখন ডক্টর হচ্ছে পেশেন্ট পার্টিকে বললো যে আপনার পেশেন্টের এই ব্যাপার, আমরা এটাকে রিকভার করতে পারবো না, আপনি চাইলে অন্য জায়গায় নিতে পারেন, অথবা হচ্ছে সে লাইফ সাপোর্টে আছে, প্রত্যেকদিন 1 লাখ করে খরচ হচ্ছে বা 50,000, আপনারা চাইলে লাইফ সাপোর্ট খুলে নিতে পারেন। এরকম দেখেছেন? হ্যাঁ ভাইয়া দেখেছি, কাউন্সিলিং করে তো ডক্টররা পেশেন্ট পার্টির সাথে। হ্যাঁ, এটাকে হচ্ছে প্যালাইটিভ কেয়ার বলা হয় বা ইন্ড অফ লাইফ কেয়ার বলা হয়। রওশন আর বর্ষা ম্যাডাম, আমার কথা শুনতে পাচ্ছেন? রওশন আরা বর্ষা, আমার কথা শুনতে পাচ্ছেন? রাহাত সর্দার, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা, স্যার আপনি একটু বলবেন যে আমাদের বেসিক্যালি প্রাইমারি কেয়ারের ভিতরে কোনগুলো অন্তর্ভুক্ত? ভাইয়া, হঠাৎ করে কোনো একটা কেউ অসুস্থ হয়ে পড়ছে, প্রাথমিকভাবে তাকে যে চিকিৎসাটা দিচ্ছে এটা আর কি। আচ্ছা, আমাদের এই যে বিভিন্ন লেভেলের কেয়ার গুলো, এটা নিয়ে কারো আর কোনো কনফিউশন আছে? একটু বলুন তো থাকলে। ভাইয়া কনফিউজ টারশিয়ারি কেয়ারটা আরেকবার যদি বলতেন। বুঝিনি। টারশিয়ারি কেয়ারটা যদি আরেকবার বলতেন। আচ্ছা, টারশিয়ারি কেয়ারটা হচ্ছে স্পেশালাইজড কেয়ার, বেসিক্যালি অ্যাডভান্স যেখানে মেডিকেল ট্রিটমেন্ট দেওয়া হয়। যেমন কোনো পেশেন্টকে আইসিইউতে রাখা হচ্ছে, সেটা কিন্তু যে সে জায়গায় পসিবল হয় না। বা হচ্ছে আমার কোনো পেশেন্ট হচ্ছে স্পেশালাইজড একটা ওয়ার্ডে ভর্তি করা দরকার, পেশেন্টের অবস্থা খুবই খারাপ, বা টারশিয়ারি লেভেলের যে হসপিটাল গুলো রয়েছে, যেমন দেখা গেল যে পেশেন্টের হচ্ছে আপনার হার্ট সার্জারি হবে, তো এই হার্ট সার্জারিটা কিন্তু ছোটখাটো বা লোকাল কোনো হসপিটালে সম্ভব হয় না, এটার জন্য কিন্তু টারশিয়ারি লেভেলে কোনো একটা হসপিটাল দরকার হচ্ছে। এখন বুঝতে পেরেছেন? ভাই জি এখানে স্যার। আপনার প্রশ্নগুলো আসলে মানে কেমন ভাবে প্রশ্ন আসতে পারে ভাই? আচ্ছা, এখান থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে? ভেরি গুড। আমি কয়েকটা কোশ্চেন আপনাদের দিচ্ছি, দেখুন, আমরা একটু প্র্যাকটিস করি তাহলে আপনাদের একটা ধারণা হয়ে যাবে। এখন এই যে আপনারা কোশ্চেন করতেছেন, আপনাদের কি ভালো লাগতেছে? হ্যাঁ হ্যাঁ দেখুন একটা ভালো লাগতেছে। দেখুন একটা কোশ্চেন দিয়েছি, হুইচ লেভেল অফ কেয়ার ইনভলভ স্পেশালাইজড রেফারেল সার্ভিস লাইক কার্ডিওলজিস্ট অর ডার্মাটোলজিস্ট। কোন ধরনের কেয়ারে আমরা পেশেন্টকে স্পেশালাইজড কোন একটা জায়গায় রেফার করে দিচ্ছি, কোনো একজন কার্ডিওলজিস্টের কাছে বা ডার্মাটোলজিস্টের কাছে, এইটা কোন ধরনের কেয়ার? সেকেন্ডারি কেয়ার স্যার। বাকিরা? এটা না টারশিয়ারি হবে, স্পেশালাইজড বলছেন যে। একটু আমাদের কিন্তু সেকেন্ডারি এখানে তো কেয়ারটা দেখেন। রেফার করছে। স্পেশালাইজড কেয়ার রেফারেলস মানে আপনার কোন একটা কমপ্লেক্স সিচুয়েশন যেটা অন্য একটা জায়গায় রেফার করে দিল, বুঝতে পেরেছেন? আর টারশিয়ারি কেয়ার যখন তাকে মেডিকেল ট্রিটমেন্ট দেওয়া হতো রেফার না করে, তাকে কার্ডিয়াক সার্জারি করা হতো, এটা হচ্ছে আমার টারশিয়ারি কেয়ারের ভিতরে যেত। ক্লিয়ার এখন এই টারশিয়ারি আর প্রাইমারি সেকেন্ডারিটা? হ্যাঁ ভাইয়া। দেখুন আমি আর একটা কোশ্চেন দিচ্ছি, হুইচ অফ ফলোইং ইজ এ টারশিয়ারি কেয়ার? ব্লাড প্রেশার চেক, স্কিন র্যাশ ট্রিটমেন্ট বাই জিপি, নিউরোসার্জারি এবং ফ্যামিলি প্ল্যানিং কাউন্সেলিং। ভাই নিউরো সার্জারি। নিউরো সার্জারি ভাইয়া। নিউরো সার্জারি স্যার। হয়নি ভাইয়া? হ্যাঁ হয়েছে, নিউরোসার্জারি। গুড, তাহলে আপনারা বুঝতে পারছেন কোন ধরনের কোশ্চেন হবে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ভাই বুঝতে পারছি ভাই।
দেখুন আর একটা কোশ্চেন আমরা দিচ্ছি। এই রাহাত, আপনার গ্রামের বাসা কোথায়? সাতক্ষীরাতে। আমি কণ্ঠ শুনে বুঝতে পারছি। সাতক্ষীরা কোথায়? সাতক্ষীরা সদরে। ও, সদরে কোথায় বাসা? কোন কলেজ থেকে পড়ছেন? আমি আপনার হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট নার্সিং কলেজ থেকে পাশ করছি। ও আচ্ছা, সাতক্ষীরা সদরে বাসা কোথায়? সাতক্ষীরা সদরে আপনার মাধবকাঠি চিনেন? হ্যাঁ হ্যাঁ চিনি। আপনার কোথায় জানতে পারি? সাতক্ষীরা আশাশুনি বুধাটা। ও আচ্ছা আচ্ছা। অ্যাডমিশন টু ইন্টেনসিভ কেয়ার হবে ইউনিট। ভাইয়া এটা? একজন পেশেন্ট আইসিইউ তে ভর্তি আছে, এটা কোন ধরনের কেয়ার? আমি যাকে আক্স করবো সেই বলবেন। আমি যাকে আক্স করবো উনি বলবেন। শিল্পী বিশ্বাস ম্যাডাম, আমার কথা শুনতে পাচ্ছেন? শিল্পী বিশ্বাস ম্যাডাম, আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি দাদা, আচ্ছা, এটার সঠিক উত্তর কোনটা হবে? শুনতে পাচ্ছি। টার্সিয়ারি হবে। কেন টার্সিয়ারি হবে? এটা তো লং টার্ম, সেজন্য। আচ্ছা, লং টার্ম এবং এখানে স্পেশালাইজড কেয়ার এবং সাথে হচ্ছে এই দরকার। আচ্ছা, আমরা এখন আসছি নার্সিং প্রসেস। আমরা কিন্তু এই ফার্স্ট ইয়ার থেকে নার্সিং প্রসেসের জ্ঞান শুনতে শুনতে মাথা খারাপ হয়ে গেছে। চলুন এই নার্সিং প্রসেস নিয়ে আর একটু খুব শর্টে পড়ি, যে নার্সিং প্রসেসের পারপাস কি, এটার ক্যারেক্টারাইজ কি কি বা ক্যারেক্টারিস্টিক্স কি কি, কেন এটা দরকার, এগুলো। নার্সিং প্রসেস, এটার পারপাস কি? এটা আমাদেরকে প্রোভাইড করে সিস্টেমেটিক পেশেন্ট সেন্টার কেয়ার। অর্থাৎ আপনি যখন অ্যাসেসমেন্ট, ডায়াগনোসিস, ইমপ্লিমেন্টেশন এগুলো ফলো করবেন, এটার মাধ্যমে আপনি পেশেন্টকে একটা সিস্টেমেটিক ওয়েতে কেয়ার দিতে পারবেন। সিস্টেমেটিক ওয়েতে কেয়ার মানে কি? পেশেন্ট আসলো, আপনি তাকে ইনজেকশন দিলেন সেটা না, আপনাকে সিস্টেম ফলো করে প্রথমে তার আপনি অ্যাসেস করলেন, তারপর ডায়াগনোসিস করলেন যে তার এই সমস্যা। অ্যাজ এ নার্স হিসাবে আপনি ডায়াগনোসিস করলেন। দেখুন, নার্সিং ডায়াগনোসিস আর মেডিকেল ডায়াগনোসিস কিন্তু আলাদা। নার্সিং ডায়াগনোসিসটা হচ্ছে কোন একজন সিওপিডি পেশেন্ট, তার জ্বর আছে, এই জ্বরটা কেন আছে আপনি অ্যাজ এ নার্স হিসাবে ডায়াগনোসিস করতে পারছেন, এটাই নার্সিং ডায়াগনোসিস। তো সিওপিডি পেশেন্টের কেন জ্বর থাকে? কারণ তার লাংসে ইনফেকশন থাকে, ইনফেকশনের জন্য তার জ্বর থাকে। ইনফেকশন রিলেটেড টু ফিভার, এটাই আপনার নার্সিং ডায়াগনোসিস। আর এই নার্সিং প্রসেস যখন আপনি ফলো করবেন, তখন আপনি কি করতে পারবেন? আপনার কেয়ারটাকে আপনি সিস্টেমেটিক ওয়েতে, যেমন প্রত্যেকটা একটা সিস্টেম ফলো করে দিতে পারবেন, যেটাতে কি হয়, পেশেন্টের পেশেন্ট সেন্টার কেয়ারটা আরো বেটার প্রোভাইড করা যায়। এবং এখানে কি পয়েন্ট কি কি, আপনি যখন নার্সিং প্রসেস ফলো করবেন, আপনি কেয়ারের কনসিস্টেন্সিটা ধরে রাখতে পারবেন এবং ইফেক্টিভ কেয়ার দিতে পারবেন পেশেন্টকে। এবং এটার ক্যারেক্টারিস্টিক্স কি কি? সিস্টেমেটিক, ডাইনামিক, পেশেন্ট ফোকাস এবং আউটকাম ওরিয়েন্টেড। অর্থাৎ নার্সিং প্রসেসের বৈশিষ্ট্যটা কি? এটা একটা সিস্টেমেটিক প্রসেস, একটা ডাইনামিক মানে অনেক আগে থেকে চলে আসতেছে, পেশেন্ট ফোকাস, এটার উদ্দেশ্য থাকে পেশেন্ট কেন্দ্রিক, এবং এটা আরেকটা উদ্দেশ্য থাকে কি, যেন পেশেন্টের থেকে বেটার আউটকাম আসে, পেশেন্টের সিমটম গুলো রিলিফ হয়। এবং এটা কি পয়েন্ট কি কি? এটা অনগোয়িং প্রসেস, এটা হচ্ছে ফ্লেক্সিবল, অর্থাৎ এটা আপনি সিস্টেমেটিক ওয়েতে আপনি কিছু কিছু জায়গায় ফ্লেক্সিবল হবেন, এবং ইন্ডিভিজুয়াল অ্যাপ্রোচ, অর্থাৎ প্রত্যেকটা পেশেন্টের ইন্ডিভিজুয়ালি কেয়ারটা আলাদা আলাদা হবে এবং তার উপর আলাদা আলাদা আমাদের অ্যাপ্রোচ থাকবে। যেমন আপনার ওয়ার্ডে জ্বরের পেশেন্ট আছে, ডায়রিয়ার পেশেন্ট আছে, বমির পেশেন্ট আছে, আপনি কিন্তু প্রত্যেকটা পেশেন্টকে আলাদা আলাদা ভাবে ডায়াগনোসিস করবেন, আলাদা আলাদা ভাবে মেডিকেশন দিবেন। আমি কি বুঝাতে পেরেছি নার্সিং প্রসেসটা? জি ভাইয়া, একটা কোশ্চেন ছিল। বুঝতে পেরেছেন? অনেক মনে হয়। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? সবাই কি বুঝতে পেরেছেন? জি স্যার। জি ভাইয়া। কারো কোনো কোশ্চেন আছে নার্সিং প্রসেস নিয়ে? ক্যারেক্টারিস্টিক্স আবার একটু বুঝালে ভালো হতো। কোনটা? ক্যারেক্টারিস্টিক্সটা হচ্ছে সিস্টেমেটিক, অর্থাৎ নার্সিং প্রসেস আপনাকে সিস্টেমেটিক ভাবে দিতে হবে। যেমন কেমন? প্রথমে আপনি অ্যাসেস করতেছেন, তারপর ডায়াগনোসিস করতেছেন, এই যে একটা সিস্টেম ফলো করে দিতে হচ্ছে। ডাইনামিক নার্সিং প্রসেসটা, এটা হচ্ছে ডাইনামিক একটা প্রসেস। পেশেন্ট ফোকাস, আপনার নার্সিং প্রসেসের কেন্দ্রে থাকবে পেশেন্ট,
আপনি নার্সিং প্রসেসটা আপনার জন্য করবেন না, আপনি এটা করবেন পেশেন্টের জন্য, আউটকাম ওরিয়েন্টেড। অর্থাৎ এই নার্সিং প্রসেস থেকে বা এটার মাধ্যমে যেন একটা ভালো আউটকাম আপনি পান বা আসে, এবং এটার উদ্দেশ্যই থাকবে যে পেশেন্টের যেন একটা ভালো আউটকাম পায়। ক্লিয়ার ম্যাডাম? এখন জি ভাইয়া। আমাদের এই যে নার্সিং প্রসেসের যে টাইপস গুলো রয়েছে, এই টাইপস গুলো এবং এখানে আমরা কি কি করি একটু দেখি। টাইপস কি কি? অ্যাসেসমেন্ট। এই অ্যাসেসমেন্টে কি করা হয়, আমরা পেশেন্টের ডাটা গুলো কালেক্ট করি, এবং এটা ছাড়াও আমরা এখানে কি করি, পেশেন্টের হেলথ স্ট্যাটাস বা আদার্স যে ইনফরমেশন গুলো আমরা নিয়ে থাকি। ডায়াগনোসিস, এখানে কি হয়, পেশেন্টের হেলথ প্রবলেমটা আমরা আইডেন্টিফাই করি বা শনাক্ত করি, এবং এখানে আমাদের কি অ্যানালাইসিস করি ডাটা, মানে আমরা যে পেশেন্টের অ্যাসেসমেন্টের মাধ্যমে যে ডাটাগুলো নিয়েছি ওইটা অ্যানালাইসিস করে আমরা পেশেন্টের স্পেসিফিক ভাবে কি সমস্যাটা হয়েছে, তার কি দরকার, এটা ডিটারমাইন করব বা শনাক্ত করব। প্ল্যানিং, প্ল্যানিংটা হচ্ছে আপনি পেশেন্টকে কিভাবে কেয়ার দিবেন সেটা আপনাকে আগে থেকে সাজায় নিতে হবে। অর্থাৎ আপনি পেশেন্টের জন্য একটা গোল সেট করলেন, ইন্টারভেনশন সেট করলেন। এটা ইমপ্লিমেন্টেশন, অর্থাৎ আপনি ওই যে প্ল্যান করলেন যে পেশেন্টের জ্বর হয়েছে, আপনি ঠিক করলেন আগে হচ্ছে স্পঞ্জ দিবেন, পরে প্যারাসিটামল দিবেন, না কমলে সাপোজিটরি দিবেন। এইটা যখন আপনি বাস্তবে এক্সিকিউট করবেন বা বাস্তবে প্রয়োগ করবেন, এটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন। আর ইভালুয়েশন হচ্ছে আপনি পেশেন্টকে যে কেয়ার গুলো দিলেন এখান থেকে কি আউটকাম আসলো বা কি ফিডব্যাক আসলো, এটা হচ্ছে ইভালুয়েশন। বুঝতে পেরেছেন সবাই? বুঝতে পেরেছেন? আর ইমপ্লিমেন্টেশনটা কথা বেজে বেজে আসে। আচ্ছা, বুঝে দেন। ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে আপনি যখন পেশেন্টের কেয়ারটা দিচ্ছেন সেটা ইমপ্লিমেন্টেশন। আপনি পেশেন্টের ইনজেকশন দিচ্ছেন, স্পন্স করতেছেন, অক্সিজেনেশন দিচ্ছেন, এটা ইমপ্লিমেন্টেশন। অর্থাৎ আপনি পেশেন্টের তার সিমটম গুলো বা পেশেন্টের অবস্থা ভালো করার জন্য একটা প্ল্যান করলেন, ওই প্ল্যানটা বাস্তবে যখন আপনি এক্সিকিউট করতেছেন, আপনি যে নার্সিং কেয়ারটা দিচ্ছেন পেশেন্টকে, এটাই এক কথায় হচ্ছে ইমপ্লিমেন্টেশন। ক্লিয়ার ম্যাডাম এখন? আচ্ছা, আসতেছি গেলাম। জি স্যার। আর ইভালুয়েশনটা হচ্ছে আপনি পেশেন্টকে কেয়ার দিলেন, দেওয়ার পরে পেশেন্টের কতটুকু আউটকাম বেটার হলো, তার অবস্থার কতটুকু উন্নতি হলো, এটাই হচ্ছে ইভালুয়েশন। হ্যাঁ ম্যাডাম, আসতেছি। এটা হচ্ছে ইভালুয়েশন। হ্যাঁ জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে পারছি স্যার। আমাদের কি আজকে এ পর্যন্ত থাকবে না, আমরা আরো শেষ করব? নিতে পারবেন আপনারা? জি স্যার। জি জি স্যার, জি ভাই, আর একটু পড়ান। আচ্ছা, কিন্তু আমি পড়াতে পারি, একটা শর্ত আছে, কালকে কিন্তু আমাদের সিওপিডি সহ দিতে হবে। ইনশাআল্লাহ দিব। দিব স্যার। আচ্ছা, এখন আমরা কমিউনিকেশন গুলো একটু দেখবো, যে কমিউনিকেশন কাকে কিন্তু বলে। বেসিক্যালি একটু দিয়েন প্লিজ। যে মাধ্যমে আমরা একজনের থেকে অন্যজনের ইনফরমেশন বিনিময় করি সেটাকে আমরা কমিউনিকেশন বলি। তো কমিউনিকেশনের টাইপ কি কি? ভার্বাল, নন ভার্বাল, রিটেন, ভিজুয়াল, ইলেকট্রনিক, থেরাপিউটিক, ইন্টারপার্সোনাল, গ্রুপ। ভার্বাল কমিউনিকেশন কি? স্পোকেন বা রিটেন ওয়ার্ড, আমরা যখন সরাসরি মুখে বা কোনো কিছু লিখে প্রকাশ করতেছি সেটা ভার্বাল কমিউনিকেশন। নন ভার্বাল কমিউনিকেশন কোনটা? বডি ল্যাঙ্গুয়েজ বা গেস্টার, আমরা যখন কাউকে আকার, ইঙ্গিত, ইশারা, হাই হ্যালো দিচ্ছি, কোনো কথা না বলে, সেটা হচ্ছে নন ভার্বাল। রিটেন কোনটা? সরাসরি আমরা কিছু লিখে দিচ্ছি, রিপোর্ট দিচ্ছি, এটা। ভিজুয়াল কমিউনিকেশন কোনটা? বিভিন্ন ছবি বা বিভিন্ন সিম্বল, এটা। যে হসপিটালে যেমন সাইন থাকে, এদিকে যান, এদিকে যাবেন না, এটা। ইলেকট্রনিক কমিউনিকেশন হচ্ছে ইমেইল, ডিজিটাল রেকর্ড, এটা। থেরাপিউটিক কমিউনিকেশন হচ্ছে আপনি বিল্ডিং র্যাপোর্ট এন্ড ট্রাস্ট, পেশেন্টের ট্রাস্ট অর্জন করার জন্য আপনি যে কমিউনিকেশনটা করবেন। ইন্টারপার্সোনাল হচ্ছে আপনার সাথে যখন অন্য একজন মানুষের কমিউনিকেশন হবে। গ্রুপ কমিউনিকেশন কোনটা? টিম অর সাপোর্ট গ্রুপ। এবং কমিউনিকেশনের ক্যারেক্টারিস্টিক্স কোনগুলো? এটা ইন্টারেক্টিভ হবে, যে এখানে দুইটা পার্টি এঙ্গেজ থাকবে, ডাইনামিক হবে, অর্থাৎ এই কমিউনিকেশনটা ফিডব্যাকের উপর ডিপেন্ড করে চেঞ্জ হবে। যেমন আমি আজকে যখন ক্লাস নিতে ঢুকেছি, আমি প্রথম ভাবছি ক্লাস নিবই না আপনাদের এই রেসপন্সের জন্য। পরে
আমি আপনাদের ফিডব্যাক দেখলাম না, আমি এখন আমার স্টুডেন্টরা ক্লাস করবে বা তারা অ্যাটেন্টিভ হবে, এটার উপর ভিত্তি করে আমি আমার ডিসিশন চেঞ্জ করলাম যে তাহলে আমি ক্লাসটা নেই। এটা হচ্ছে ডাইনামিক। আর ইন্টারেক্টিভ কোনটা, যে আমিও কথা বললাম, আপনিও রেসপন্স করতেছেন, বুঝতেছি না বুঝতে পারতেছি না, এটা হচ্ছে ইন্টারেক্টিভ। কন্টেক্সচুয়াল মানে কি, এটা এনভায়রনমেন্টের উপর ইনফ্লুয়েন্স হবে। গোল ওরিয়েন্টেড কি, অবশ্যই কমিউনিকেশনের একটা উদ্দেশ্য থাকবে, একটা হচ্ছে আউটকাম থাকবে। পার্সোনালাইজ কি, যে কমিউনিকেশনটা অবশ্যই দুইজনের দরকারের উপর ডিপেন্ড করে হবে। এবং কমিউনিকেশনের হচ্ছে আমাদের কি এলিমেন্ট কি কি, সেন্ডার যে মেসেজ পাঠায়, একটা মেসেজ থাকবে, একটা চ্যানেল থাকবে যেটার মাধ্যমে মেসেজটা ডেলিভারি হবে, রিসিভার থাকবে, ফিডব্যাক থাকবে এবং কনটেক্সট থাকবে। এবং কমিউনিকেশনের ব্যারিয়ার কি কি, ল্যাঙ্গুয়েজ ডিফারেন্স, যে একজন যদি আরেকজনের ভাষা বুঝতে না পারে, ফিজিক্যাল ডিসএবিলিটি, কেউ যদি কানে না শোনে বা ভীষণ প্রবলেম থাকে বা কথা বলতে না পারে, ইমোশনাল ফ্যাক্টর যেমন স্ট্রেস বা অ্যাংজাইটি, কালচারাল ডিফারেন্স যেমন নর্ম বা ভ্যালু, যেমন বিভিন্ন কালচারের মানুষ যারা আদিবাসী রয়েছে তাদের সাথে আমাদের বাঙালি কালচার, এটা হতে পারে। এনভায়রনমেন্টাল ফ্যাক্টর যেমন নয়েজ, চারি সাইড অনেক সাউন্ড হচ্ছে, এগুলো। পারসেপচুয়াল ব্যারিয়ার, যে অনেকে দেখবেন এক কথা একবারই বুঝে যায়, অনেকে 10 বার বললে তারপরে বুঝে, এটাকে বলা হয় পারসেপচুয়াল ব্যাপার, পারসিভ করা বা ধরে নেওয়া। ইনঅ্যাডিকুয়েট ফিডব্যাক, অর্থাৎ কেউ কথা বলছে কিন্তু ওইটা কেউ ফিডব্যাক দিচ্ছে না। আর কনফ্লিক্ট, অর্থাৎ যদি কমিউনিকেশনের ভিতরে দুইজনের ভিতরে ডিসএগ্রিমেন্ট বা ঝামেলা থাকে। এবং কমিউনিকেশনের চ্যানেল কি কি, মেথড অফ মেসেজ ডেলিভারি বা ফেস টু ফেস বা রিটেন বা ডিজিটাল, এই যে এগুলো হচ্ছে কমিউনিকেশন রিলেটেড। এখান থেকে আপনারা একটু দেখে নিন জাস্ট। তো আশা করি কালকে আপনারা সবাই পড়ে আসবেন। আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। আমার আবার হচ্ছে একটু পরেই আর একটা সেমিনার আছে আমার ইউএ এর জন্য, তো এটার জন্য আমি চাইলেও ক্লাস আর কন্টিনিউ করতে পারছি না ম্যাডাম, সরি। স্যার এটা পিডিএফ কি দেওয়া হয়েছে? হ্যাঁ, আমি গ্রুপে দিয়ে দিয়েছি ম্যাডাম, এমসিকিউ সহ পিডিএফ। সিওপিডির ক্লাসটা একটু দিতে বললেন আপনি। এটা আপনারা একটু মেসেজ দিন ম্যাডাম, আমি একদম সময় পাচ্ছি না, বিশ্বাস করুন। আমি যে এগুলো ফোন দিব, খুঁজবো, আগে এগুলো আমি দিয়ে দিতাম। স্যার এটা ভিডিও দিবেন না? রিপ্লাই দেয় না। হ্যাঁ হ্যাঁ, ভিডিও দেওয়া হবে। আচ্ছা আমি বলে দিব, দেখি ফোন দিয়ে।